পর্নোগ্রাফির সাথে ঠিক হাত ধরাধরি করে চলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। তো এই হস্তমৈথুনটার ব্যাপারে আবার দেখা যাচ্ছে যে আমাদের সায়েন্টিফিক কমিউনিটি, বিশেষ করে ডাক্তাররা, আমরা এটা নিয়ে একটা অন্যরকম একটা চিন্তা আমাদের মধ্যে আসে যে হস্তমৈথুনটা এটা একটা স্বাভাবিক বিষয়। তো এই স্বাভাবিক বিষয়ে এটা একটা সময় পর্যন্ত কিন্তু ছিল না। একটা সময় পর্যন্ত হস্তমৈথুনকে স্বাভাবিক বিষয় বলে ধরা হতো না, এবং এটাকে একটা একই সাথে এটাকে একটা একটা পাপ, 2 নম্বর হচ্ছে এটাকে একটা মানসিক সমস্যা মনে করা হতো, এবং 3 নম্বর হচ্ছে এটাকে একটা শারীরিক সমস্যা মনে করা হতো, এবং বিভিন্ন রোগের একটা কি বলা যায় এটাকে মানে কারণ মনে করা হতো এই হস্তমৈথুনটাকে। তাহলে এই যে একটা সময় পর্যন্ত সারা ওয়ার্ল্ড এটাকে খারাপ মনে করতো, আর এখন এসে খারাপ মনে করছে না, মাঝখানের পয়েন্টটা কোথায়? মাঝখানের যে ট্রানজিশনটা, কিভাবে মানুষ এটাকে খারাপ মনে করতো, সায়েন্টিফিক কমিউনিটি এটাকে খারাপ মনে করতো, আজকে এসে খারাপ মনে করছে না, মাঝখানের পয়েন্টটা কোথায়? এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু সামান্য আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বিশেষ করে 1800 যে শতকটা, 1900 সালের আগে, এই সময়টাতে হস্তমৈথুনটাকে একটা একই সাথে পাপ মনে করা হতো, এবং যেহেতু সেই সময় দেখা যাচ্ছে যে আপনার মানে খ্রিস্ট ধর্মের নৈতিকতাগুলো কিছুটা আমাদের মতো, হ্যাঁ, মূল আকিদাগতভাবে তফাৎ থাকলেও, যেমন জিনা করা, সমকামিতা, হস্তমৈথুন, এই বিষয়গুলো খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকেও এটা একটা গর্হিত অপরাধ, কবিরা গুনাহ যেটাকে আমরা বলে থাকি। একটা সময় পর্যন্ত সবাই পলিটিশিয়ান বলেন, তারপর হচ্ছে মানে যারা দার্শনিক বলেন, তারা মোটামুটি কম বেশি খ্রিস্টীয় মূল্যবোধগুলো তারা লালন করতেন, বা খ্রিস্টীয় মূল্যবোধ লালন না করলেও দেখা যাচ্ছে সামাজিকভাবে খ্রিস্ট ধর্মের একটা প্রভাব ছিল, যার কারণে তারা সাংস্কৃতিকভাবে এই খ্রিস্টীয় নৈতিকতাগুলোকে তারা লালন করতেন এবং প্রচার করতেন এবং সাপোর্ট করতেন। কিন্তু প্রথম 1896 সালে, আমি যদি ভুল হয়ে না থাকি, 1896 সালে সর্বপ্রথম হ্যাভলক এলিস নামে একজন মনোবিজ্ঞানী, উনি এইটা হস্তমৈথুনটাকে স্বাভাবিক বলে একটা মত দেন, যে হস্তমৈথুনটা এটা একটা স্বাভাবিক জিনিস, 1897 সালে। এবং সেই সময় এর আগ পর্যন্ত আপনি অনেক বই পাবেন যেখানে হস্তমৈথুনটাকে ওনানিজম বলা হচ্ছে, ওনানিজম, এবং এই ওনানিজমকে আরও অনেক রোগের কারণ হিসেবে সেই সময়কার যারা চিকিৎসা শাস্ত্রবিদ, যারা ডাক্তার বলেন, গবেষক বলেন, এরা সবাই এই ওনানিজমটাকে বিভিন্ন অসুখের কারণ হিসেবে তারা শনাক্ত করেছেন। এবং প্রথম 1897 সালে মনোবিদ হ্যাভলক এলিস উনি হস্তমৈথুনটার পক্ষে বললেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, এবং সেই সময় উনি চ্যালেঞ্জ করলেন ডাক্তারদের যে মনোভাব, সেটাকে হ্যাভলক এলিস উনি চ্যালেঞ্জ করলেন। এবং 1905 সালে হ্যাভলক এলিসের যিনি গুরু, যার নাম আপনারা সবাই জানেন, সিগমুন্ড ফ্রয়েড, হ্যাঁ, উনি এই হস্তমৈথুনটাকে একটা স্বাভাবিক যৌন আচরণ বলে দাবি করলেন। এবং উনিও সেই সময়কার যে ডাক্তার কমিউনিটি এবং গবেষক কমিউনিটি যারা ছিল, তাদের এই হস্তমৈথুনকে খারাপ ভাবার প্রবণতাকে উনিও চ্যালেঞ্জ করলেন। ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে, কেউ এটাকে পক্ষে বলছেন, কেউ এটার বিপক্ষে বলছেন, এটা চলছে। এই পর্যায়ে এসে 1948 সালে আমরা দেখতে পাই, 1948 সালে আরেকজন, উনি একজন কীট তত্ত্ববিদ, মানে পতঙ্গ নিয়ে গবেষণা করতেন, কিন্তু পরবর্তীতে তিনি হঠাৎ করে সেক্সোলজিস্ট হয়ে গেলেন। ওনার নাম আলফ্রেড কিনসি নামটা আপনারা অনেকেই শুনেছেন। এবং এই আলফ্রেড কিনসি সাহেব উনি বললেন যে উনি একটা রিসার্চ করলেন, 1948 সালে একটা রিসার্চ করলেন, এবং 1953 সালে একটা রিসার্চ করলেন। 1948 সালের রিসার্চটা ছিল পুরুষের উপরে, হ্যাঁ, মানে মেল সেক্সুয়ালিটি, এবং 1953 সালের রিসার্চটা ছিল ওটা ফিমেল সেক্সুয়ালিটির উপরে। এবং উনি এই দুটো রিসার্চে, আলফ্রেড কিনসি উনি বললেন যে হস্তমৈথুন এটা একটা সহজাত বিষয়, এটা একটা নির্দোষ বিষয়, নির্দোষ, ঠিক আছে, এবং এটা স্বাভাবিক একটা বিষয়, এবং এটা নাথিং, এটা কিছুই না, হস্তমৈথুন এটা কিছুই না। এবং উনি এটা একটা রিসার্চ করলেন, যে রিসার্চটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ একটা রিসার্চ ছিল, এবং সেই সময়কার যারা সায়েন্টিফিক স্ট্যাটিস্টিশিয়ান, তারপর ওই সময় যারা ডাক্তার যারা ছিল, তারা সবাই এটাকে চ্যালেঞ্জ করেছে, পাল্টাপাল্টি চিঠি চালাচালি করেছে, এবং এগুলো সব ওয়েল ডকুমেন্টেড। এখন আপনারা যদি চান এগুলো দেখতে পাবেন, রকফেলার্স ফাউন্ডেশন আর্কাইভ, এই আর্কাইভের মধ্যে ওই সময়কার আলফ্রেড কিনসির সাথে তৎকালীন স্ট্যাটিস্টিশিয়ান আব্রাহাম ম্যাসলোর কি চিঠি চালাচালি হয়েছে, অন্যান্য বিভিন্ন গবেষকদের কি চিঠি চালাচালি হয়েছে,